জামালপুর গিয়েছিলাম। আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল মুজিবুর রহমান সাহেবের বাসায় দুপুরের খাওয়ার দাওয়াত। খেতে বসেছি। অনেক আয়োজনের একটি হচ্ছে চিংড়ি মাছ এবং লাউয়ের ঘন্ট। ভাইস প্রিন্সিপাল সাহেবের স্ত্রী শঙ্কিত গলায় জানতে চাইলেন, লাউ সিদ্ধ হয়েছে কি না। আমি বললাম, হয়েছে। মনে হলো তিনি তবুও নিশ্চিন্ত বোধ করছেন না। পাশের জনকে জিজ্ঞেস করলেন, সেও বলল, সেদ্ধ হয়েছে। আমি একটু বিস্মিত বোধ করলাম। খেতে ভালো হয়েছে কি না, ঝাল বেশি কি না, সাধারণত এগুলো চাওয়া হয়। লাউ সেদ্ধ হয়েছে কি না সচরাচর জানতে চাওয়া হয় না। কোনো ব্যাপার আছে নাকি? ব্যাপার অবশ্যই আছে। সেটা জানা গেল রাতে গল্পের আসরে। ভদ্রমহিলা একজনের কাছ থেকে ছেলেবেলায় একটা মন্ত্র শিখেছেন। লাউয়ের দিকে তাকিয়ে সেই মন্ত্র পাঠ করলে লাউ সিদ্ধ হয় না। তিনি নাকি অসংখ্যবার পরীক্ষা করেছেন। একবার মন্ত্র পাঠ করবার পর লাউ যতই জাল দেওয়া হোক নরম হবে না, বরং আরো শক্ত হবে। তিনি যখন লাউ রান্না করেন মন্ত্র ভুলে থাকতে চেষ্টা করেন, তবু এক আধবার মনে পড়ে যায়। তিনি তটস্থ হয়ে থাকেন, লাউ বুঝি সেদ্ধ হয় না। জগতে প্রচুর মন্ত্র তন্ত্র আছে। বিশ্বকাপ ফুটবলে একটি আফ্রিকান দল সঙ্গে মন্ত্র পড়ার গুণিনও নিয়ে এসেছিল। সেই গুণিন বিংশ শতাব্দীর টিভি ক্যামেরার সামনে মন্ত্র পাঠ করেছে। সাদা রঙের মুরগি কেটে খেলার মাঠে রক্ত ছড়িয়ে দিয়েছে। মন্ত্র পাঠে শেষ রক্ষা হয়নি, খেলা জেতা হয়নি। ফুটবল খেলা একটা বড় ব্যাপার। এখানে জয় পরাজয় আছে। জয় পরাজয় যেখানে আছে সেখানেই মন্ত্র থাকতে পারে, কিন্তু লাউ সেদ্ধ হবে কি সেদ্ধ হবে না এ নিয়েও যে মন্ত্র থাকতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। ভদ্রমহিলাকে বললাম, আপনি আমাকে মন্ত্রটা শিখিয়ে দিন। তিনি চেঁচিয়ে বললেন, কি সর্বনাশ, না না। তিনি যদি অন্য একজনের কাছে শিখতে পারেন, আমিও তার কাছ থেকে শিখতে পারি। ভদ্রমহিলা আমার এই যুক্তিতে কাবু হলেন না। আমার মন্ত্র শেখা হলো না। আমাদের দেশে মন্ত্রতন্ত্রের একটা প্রবল জোর সবসময়ই ছিল। সব বিষয়ে মন্ত্র ছিল। বসন্ত রোগ দূরীকরণ মন্ত্র, বসন্ত রোগ আনয়ন মন্ত্র, সাপে কাটার মন্ত্র, বশীকরণ মন্ত্র, বিয়ের মন্ত্র, বিয়ে ভাঙার মন্ত্র। মজার ব্যাপার হলো একদল শিক্ষিত মানুষ আবার এইসব বিশ্বাস করছেন। শুধু যে বিশ্বাস করছেন তাই না, নিজেদের বিশ্বাস অন্যদের মাঝে ছড়ানোর চেষ্টা করছেন। এই তো সেদিন মাথা ব্যথায় কাতর হয়ে আছি। আমার বড় ভাই স্থানীয় বন্ধু টিএনটির মুনির আহমেদ সাহেব টেলিফোন করলেন। আমি বললাম, কথা বলতে পারছি না মুনির ভাই, প্রচন্ড মাথার যন্ত্রণা। তিনি বললেন, আপনি টেলিফোন ধরে চুপচাপ বসে থাকুন তো, আমি মাথা ব্যথা সারিয়ে দিচ্ছি। আমি বিস্মিত হয়ে বললাম, কিভাবে সারাবেন? মেডিটেশন করে সারানো যায়। আমি সিলভা কোর্স নিয়েছি। আপনি টেলিফোন রিসিভার কানে নিয়ে চুপ করে বসুন। ও আচ্ছা। ও আচ্ছা না, যা করতে বলছি করুন। আমি মিনিট পাঁচেক টেলিফোন ধরে বোকার মতো বসে রইলাম এবং এক সময় বলতে বাধ্য হলাম যে আপনার মেডিটেশনে তেমন উপকার হচ্ছে না। যদি কিছু মনে না করেন, দুটো প্যারাসিটামল খেয়ে ঘর অন্ধকার করে শুয়ে থাকব। মুনির আহমেদ সাহেব একসময় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার মতো আধুনিক মানুষ যদি বিশ্বাস করেন টেলিফোনে মাথা ধরা সারানো যায়, তাহলে আমাদের অশিক্ষিত মানুষজন মন্ত্র তন্ত্র কেন বিশ্বাস করবে না? মন্ত্রপাঠ করে গনগনে কয়লার আগুনের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য আমেরিকান টিভিতে দেখানো হয়েছিল। ব্যাপারটা আমেরিকানদের উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল। একদল সাহেব মন্ত্রতন্ত্রের পক্ষে খুব লেখালেখি শুরু করলেন। তখন
কেলটেকের বিজ্ঞানীরা ঠিক করলেন পরীক্ষাটা তারাও করবেন। তারা থিওরি বের করলেন, হাঁটার কায়দা বের করলেন। যে কায়দায় হাঁটলে কয়লার তাপ পায়ের পাতা পুড়িয়ে ফেলার মতো শক্তি সঞ্চয় করতে পারবে না। হাজার হাজার দর্শকের সামনে এই পরীক্ষাটি কেলটেকের বিজ্ঞানী করে দেখালেন যে গনগনে কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। এইসব ঘটনা মন্ত্র বিশ্বাসী মানুষকে টিলাতে পারে না। যে যাই বলুক, মন্ত্র আছে এই বিশ্বাসে তারা বোধহয় মনে এক ধরনের ভরসা পান। তন্ত্রের মূল উৎপত্তি নাকি কামরূপ কামাখ্যায়, সেটি নাকি নারী রাজত্ব। নারীরা সবাই মন্ত্র তন্ত্র এবং বশীকরণ বিদ্যায় অতিশয় পটু। তারা সবাই উদ্ভিন্ন যৌবনা এবং পরীর মতো রূপবতী। কোনো পুরুষ ওই অঞ্চলে চলে গেলে সহজে জীবন নিয়ে ফিরতে পারে না। অসংখ্য তরুণীর মনোরঞ্জন করতে করতেই তার মৃত্যু হয়। তবে কেউ যদি ফিরতে পারে সে মহা সৌভাগ্যবান, কারণ সে তন্ত্রমন্ত্র শিখে আসে। বাকি জীবনটা তন্ত্র মন্ত্র ব্যবহার করে সুখেই কাটিয়ে দিতে পারে। ছোটবেলায় দেখেছি গরুর মন্ত্র জানা গুণিন। বছরের একটা বিশেষ সময়ে এরা উপস্থিত হয়, মন্ত্র পাঠ করে গরুর গায়ে ফুঁ দেয়। এই ফুঁ এমনই জোরালো যে আগামী 1 বছর কোনো রোগবালাই গরুকে স্পর্শ করে না। গুণিনরা শুধু যদি মন্ত্র পাঠ করে চলে যেত তাহলে ব্যাপারটা তেমন অসহনীয় হতো না, কিন্তু মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে তারা নিতান্তই অমানবিক একটা কাজ করে। গরুটাকে হাত পা বেঁধে শুইয়ে লোহা গনগনে গরম করে গরুর গায়ে ছেঁকা দেওয়া হয়। চামড়া পুড়ে ধোঁয়া বের হতে থাকে। বেচারা গরু আকাশ ফাটিয়ে চিৎকার করে। এ জাতীয় নির্যাতন শুধু যে পশুদের ওপর হয় তা না, মানুষের ওপরেও হয়। খুব শৈশবে দেখা ছবি, গ্রামের একটি তরুণী বধূকে ভূতে ধরেছে। ভূতে ধরলে লজ্জা শরম নাকি থাকে না। মেয়েটি গায়ের কাপড় বারবার ফেলে দিচ্ছে। গ্রামে পর্দা প্রথা কঠিন, কিন্তু ভূতে ধরা মেয়েদের জন্য মনে হয় পর্দা প্রথার কড়াকড়ি তেমন নেই। অনেক পুরুষ মানুষ উঁকি দিয়ে দেখছে। যে ওঝা মন্ত্রপাঠ করছে সেও মাঝবয়সী। মন্ত্রপাঠ করার ফলে মেয়েটির সারা গায়ে হাত বুলাবার সুযোগ পাচ্ছে। এই কাজটিতে সে আনন্দ পাচ্ছে বলেই মনে হয়। এক পর্যায়ে সে মেয়েটির গায়ের সব কাপড় খুলে ফেলল। বড়রা আমাদের তাড়া দিল, পোলাপান কি দেহে, দূর হও দূর হও। আমরা দূর হলাম। বড়দের জগতের সব কাণ্ড কারখানা আমরা বুঝি না, দূর হওয়াই ভালো। তাছাড়া ওঝা এখন শুকনা মরিচ পোড়াতে দিয়েছে। মেয়েটির 2 নাকের ফুটায় জ্বলন্ত শুকনো মরিচ ঠেসে ধরা হবে। এই দৃশ্য না দেখাই ভালো। আমার শহীদুল্লাহ হলের বাসায় একবার এক বৃদ্ধ মহিলা তার কলেজে পড়া নাতিকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন। নাতিকে খুব লায়েক মনে হলো। তার গায়ে রংচঙা শার্ট, দিনের বেলাতেও চোখে কালো চশমা, তাদের সঙ্গে পেট মোটা কালো ব্যাগ। ভদ্রমহিলা ব্যাগ খুলে নানা কাগজপত্র বের করতে লাগলেন। কাগজপত্রের সঙ্গে আছে পত্রিকার ক্লিপিং, প্রশংসাপত্র। আমি বললাম, ব্যাপার কি? তিনি বললেন, আগে এইগুলান মন দিয়ে পাঠ করেন, পরে কথা বলবো। কথার দাম নাই, লেখার দাম আছে। আমি যথেষ্ট মনোযোগ দিয়ে কাগজপত্র পড়ে যা জানলাম তা হচ্ছে, তিনি ক্যান্সার, এপিলেপসি এবং জলাতঙ্ক রোগ সারাতে পারেন এবং গ্যারান্টি সহকারে সারান। এই 3 কালান্তর ব্যাধি যিনি সারাতে পারেন তার অবস্থা দেখে মায়া লাগে। পায়ে স্পঞ্জের স্যান্ডেল, শাড়িতে কোনো তালি চোখে পড়ল না, তবে গায়ের চাদরে তালি।
বুঝলেন ভাইডি, আমি 3 ধরনের চিকিৎসক। আপনারে ভাই ডাকলাম, আপনি আমার মর্ম বুঝবেন। আমি বোনের মর্ম তেমন বুঝলাম না। ভদ্রমহিলাকে দেওয়া প্রশংসাপত্র দেখতে লাগলাম। একটি প্রশংসাপত্র জনৈক সিভিল সার্জনের দেওয়া। তিনি ইংরেজি ভাষায় লিখেছেন, এই মহিলা ম্যালিগন্যান্ট টিউমারে আক্রান্ত একজনকে সারিয়ে তুলেছেন। তিনি তার চাক্ষুষ সাক্ষী। তিনি এই মহিলার সাফল্য কামনা করেন। যে মানুষ ম্যালিগন্যান্ট টিউমার সারিয়ে তোলে তাকে নিয়ে সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে যাওয়ার কথা। সিভিল সার্জন ভদ্রলোক কোনো হইচইয়ে না গিয়ে একটি প্রশংসাপত্র দিয়েছেন। আমি বললাম, আপনি কি করে রোগ সারান? ওষুধপত্র দেন? ওষুধপত্র আমার কিছু নাই ভাইডি, আমার আছে মন্ত্র। মন্ত্র পেয়েছেন কিভাবে? গায়েবিতে পাইছি। আছরের নামাজ পড়ে যাই নামাজে বইসে তসবি টানতেছি, তখন গায়েবিতে পাইলাম। 3 রোগের জন্য 1 মন্ত্র, না 3 রোগের 3 মন্ত্র? একই মন্ত্র। তয় ভাইডি, পড়নের কায়দা ভিন্ন। আমার কাছে কি জন্য এসেছেন? এইটা কি কথা কইলেন ভাইডি? বোন ভাইয়ের কাছে আসবি না? তা তো আসবেই, তবু আপনার কোনো উদ্দেশ্য থাকলে বলুন। একটা সিডি যে দেওয়া লাগে ভাইডি, একটা কাগজে লিখে দিবেন আমার চিকিৎসায় রোগ সারে, তারপরে নাম সই করবেন। আমি বিরস গলায় বললাম, ক্যান্সার, এপিলেপসি এবং জলাতঙ্ক, এই 3 রোগের যে কোনো একটা যদি আমার হয় আপনাকে খবর দেব। তারপর আপনি এসে মন্ত্রপাঠ করে আমার অসুখ সারাবেন। তখন আমি প্যাডে সুন্দর করে সার্টিফিকেট দেব। আমার বোন কথা শুনে রেগে গেলেন। খিটমিটে গলায় বললেন, এতগুলান লোক যে চিঠি দিল, এরা কি মিথ্যা দিল? এর মধ্যে একজনাই আছে মন্ত্রী। ওরে সেকান্দার, মন্ত্রী চিঠি ওনারে দেখা। সেকান্দার মন্ত্রীর চিঠি বের করে দিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্যাডে প্রশংসাপত্র। কি ভাইডি, দেখলেন? জি দেখলাম। বিশ্বাস হলো? হয়নি। না হইলে আর কি করা, জোর কইরে তো বিশ্বাস করানো যায় না। তা ভাইডি, জোহর হয়েছে, যাই নামাজ দিতে বলেন, নামাজ পড়া লাগবে। আপনি নিয়মিত নামাজ পড়েন? এইটা কি কথা বলেন ভাইডি? 7 বছর বয়স থেকে নামাজ পড়ি। একবার অসুখে কাজা গেল, কাফফারা দিলাম। আমি বললাম, ইসলাম ধর্মে মন্ত্রতন্ত্র নিষিদ্ধ, তা কি জানেন না? আমাদের ধর্মে বলা হয়েছে, যারা মন্ত্রতন্ত্র করে এবং যারা এইসব বিশ্বাস করে তারা কবিরা গুনাহ করে। সবই জানি ভাইডি, তয় এর মধ্যে বিষয় আছে, তুমি বুঝবা না, তোমার জ্ঞান কম। আমার বোনকে বিদায় করতে যথেষ্ট কষ্ট করতে হলো। বোনের হাঁটুতে বাতের ব্যথা, চিকিৎসা করাবেন। সেই চিকিৎসার খরচ বাবদ 100 টাকা এবং রিক্সা ভাড়া বাবদ 10 টাকা দিতে হলো। 3টি কালান্তক ব্যাধির চিকিৎসায় যিনি সিদ্ধহস্ত, তাকে সামান্য হাঁটুর ব্যথায় কাতর হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখলাম। সম্প্রতি আমার বাসায় উই পোকার আগমন ঘটেছে। উই পোকা বই কেটে লন্ডভন্ড করে দিচ্ছে। নানান ওষুধপত্র দিয়েও তাদের কাবু করা যাচ্ছে না। এরা যে শুধু বই খাচ্ছে তাই না, বইয়ের আলমিরাও খেয়ে ফেলছে। মন খুব খারাপ। এই অবস্থায় আমার এক পরিচিত ভদ্রলোক বললেন, উই পোকা এমনিতে দূর হবে না, এরা ভয়াবহ, সব ছারখার করে দেবে। তিনি বললেন, তিনি উই পোকা দূর করার মন্ত্র জানেন। আমি যদি চাই, তিনি মন্ত্র পাঠ করে উই পোকা দূর করবেন। আমি বললাম, মন্ত্রে উই পোকা দূর হবে? অবশ্যই দূর হবে। মন্ত্র পাঠ করলে রানী উই পোকা মারা যাবে, উই পোকার বংশবৃদ্ধি হবে না।
আপনি কি আগেও উইপোকা দূর করেছেন? হ্যাঁ, করেছি। আপনি নিজে পরীক্ষা করে দেখুন। পরীক্ষা করতে তো আপত্তি নেই। আমি বললাম, এক শর্তে আমি পরীক্ষা করতে দিতে রাজি আছি। মন্ত্রটা আপনি কাগজে লিখে দিবেন, তারপর মন্ত্র পাঠ করবেন। ভদ্রলোক রাজি হলেন না। মন্ত্র নাকি শেখাতে নেই, এতে মন্ত্রের জোর কমে যায় এবং যে মন্ত্র প্রকাশ করে দেয় তার ক্ষতি হয়। যাই হোক, আমি উইপোকা তাড়াবার মন্ত্র জোগাড় করেছি। যাদের বাসায় উইপোকা আছে তারা এই মন্ত্রের ক্ষমতা পরীক্ষা করে দেখতে পারেন। মন্ত্রপাঠের নিয়ম হলো, উইপোকার কিছু মাটি হাতে নিতে হবে, তাতে সমপরিমাণ লবণ মেশাতে হবে। মাটি এবং লবণ মাখতে মাখতে মন্ত্র পাঠ করতে হবে। অবশ্যই মন্ত্র পাঠের সময় শরীর শুদ্ধ হতে হবে, চোখ থাকবে বন্ধ। মন্ত্রপাঠ হলে লবণ মাখা মাটি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ছড়িয়ে দিতে হবে। মন্ত্রে কাজ হয় কি? আমার বেলায় হয়নি, তবে আমি অবিশ্বাসী লোক। আমার বেলায় কাজ না হওয়ারই কথা। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মন্ত্রটি দিলাম, উত্তর দক্ষিণ শান বজরং প্রমাণ, উই উই শান বজরং প্রমাণ। পূর্ব পশ্চিম শান উই উই প্রমাণ, কালীর দিব্যি ধরি অহমন্তি ধাম। দুর্জনং বন্দেত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শান উই উই প্রমাণ।